প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমরা ইলাস্ট্রেটর সিএসএস বিগিনার্স লেভেল টিউটোরিয়ালে ব্লট নিয়ে আলোচনা করব। টুল প্যানেলের উল্টের উপরে কার্সর দিয়ে মাউসের বাম বাটন লং প্রেস করার সাথে সাথে যে ড্রপ ডাউন লিস্ট আসে সেই লিস্টের পঞ্চম টুলটাই ব্লট টুল। তো পূর্ববর্তী টিউটোরিয়ালে আমি উইথ টুল, ওয়াপ টুল, টুয়েল টুল এবং পাকা টুল নিয়ে আলোচনা করেছি। এই ব্লট টুল দিয়ে কীভাবে শেপ বা লাইন সেগমেন্ট বা অন্য কোনো অবজেক্টকে কীভাবে আমরা মডিফাই করতে পারি সেটাই আমরা দেখব। তো ব্লট টুলের উপরে ক্লিক করার সাথে সাথে ব্লট টুলটা অ্যাক্টিভ হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে ক্রসের কার্সর দেখা যাচ্ছে, তার চারপাশে সার্কেল দেখা যাচ্ছে। তো এখানে ব্লট টুলের আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই আইকনের উপরে কার্সর নিলে আমরা নিচে টিপস দেখতে পাচ্ছি যে ব্লট টুল লেখা দেখা যাচ্ছে। সর্বপ্রথমে আমরা টুল প্যানেল থেকে লাইন সেগমেন্ট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এভাবে একটা লাইন ড্র করলাম। তো ব্লট টুল দিয়ে কোনো অবজেক্ট বা লাইনকে আমরা যখন মডিফাই করব সেটাকে সিলেক্ট করার প্রয়োজন নেই, সিলেক্ট করে দিলাম। তো ব্লট টুলটাকে আমি অ্যাক্টিভ করলাম, পুনরায় অ্যাক্টিভ করে নিয়ে এখন যদি আমরা লাইন সেগমেন্টের উপরে কার্সরটা নেই, কার্সরের ক্রসেরটা যখন লাইন সেগমেন্টের উপরে যাচ্ছে তখন দেখতে পাচ্ছি যে ডান দিকে পাত লেখা দেখা যাচ্ছে এবং লাইন সেগমেন্টের ভিতরে পাতও দেখা যাচ্ছে। এই অবস্থায় যদি আমরা মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। এই পরিবর্তনের জন্য এই ক্রসেরটাকে আমাদের হয় লাইন সেগমেন্টের উপরে বা লাইন সেগমেন্টের নিচে রাখতে হবে। তো ব্লট অর্থ স্ফীত করা। আমরা ব্লট টুল দিয়ে কোনো স্ট্রোক, লাইন অথবা অবজেক্টকে স্ফীত করতে পারবো। যখন আমরা এই ক্রসেরটা লাইনের উপরে নিয়ে যাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি লাইনের উপরে কার্সরের বৃত্তাকার অংশটুকু বেশি রয়েছে এবং নিচের অংশ উপরের অংশ থেকে কম রয়েছে। তো এই অবস্থায় যদি আমরা মাউসের বাম বাটনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইনটা নিচের দিকে স্ফীত হয়ে গেছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেলছি। এবার যদি আমরা ক্রসেরটাকে লাইনের নিচে নিয়ে যাই এভাবে ড্রাগ করে এবং যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এবার কিন্তু লাইনটা উপর দিকে স্ফীত হয়ে গেছে। পূর্বে কিন্তু নিচের দিকে স্ফীত হয়েছিল, এবার উপর দিকে স্ফীত হয়েছে। তাহলে আমরা এখান থেকে এটা বুঝতে পারছি যে ব্লট টুলের কার্সরের ভিতরে যে ক্রসেরটা রয়েছে সেটা যখন কোনো অবজেক্টের উপরে থাকবে তখন সেই অবজেক্টের নিচের দিকে স্ফীত হবে এবং এই ক্রসেরটা যদি অবজেক্টের নিচের দিকে থাকে তাহলে সেই অবজেক্টটা উপর দিকে স্ফীত হবে। এবার আমরা এই কার্সরটাকে যদি লাইন সেগমেন্টের শেষ প্রান্তে নিয়ে আসি, তো শেষ প্রান্তে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো মডিফাই হচ্ছে না এবং কার্সরের ক্রসেরটা পাতের উপরে অ্যাডজাস্ট করে নিয়ে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কোনো মডিফাই দেখতে পাবো না। অর্থাৎ আমাদের মডিফাই করতে হলে অবশ্যই ক্রসেরটাকে লাইন সেগমেন্টের উপরে রাখতে হবে অথবা নিচে রাখতে হবে। বাম প্রান্তের যে অ্যাঙ্কর পয়েন্টটা রয়েছে তার থেকে ক্রসেরটাকে একটু দূরে সরিয়ে দিচ্ছি। এখানে এনে ক্লিক করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লাইন সেগমেন্টের ভিতর দিকে সংকুচিত হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে ফেললাম এবং এখানে আমি যা একটু ড্রাগ করে ক্রসেরটাকে এভাবে অ্যাঙ্গুলারলি কোনিক ভাবে রেখে এভাবে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা উপর দিকে বাঁকিয়ে গেল। ক্রসেরটাকে আমরা যে অবস্থানে রাখবো সেই অবস্থান অনুযায়ী কিন্তু আমাদের অবজেক্ট বা স্ট্রোক অথবা লাইন স্ফীত হবে। এখন আমরা ক্রসেরটাকে লাইন সেগমেন্টের উপরে নিয়ে গেলাম। আমি কতটুকু উপরে নিব তার উপরে নির্ভর করছে নিচের দিকে কতটুকু স্ফীত হবে। যদি আমি বেশি উপরে নিয়ে যাই দেখতে পাচ্ছেন আমি লাইন সেগমেন্টের অনেক উপরে ক্রসেরটা নিয়ে গেছি। আমি যদি এখন ক্লিক মাউসের বাম বাটন চেপে ধরে আছি, এই অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন লাইন সেগমেন্টটা কতটুকু স্ফীত হয়েছে। নিচের এটা ততটুকুই হয়েছে যতটুকু কার্সরের সার্কেলের সীমানাটা রয়েছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করছি। এবার আমি নিচে যদি নিয়ে আসি, এবার যদি ক্লিক, এবার যদি মাউসের বাম বাটন চেপে ধরে রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্সরের সার্কেলের নিচের অংশটুকু যতটুকু রয়েছে ততটুকু অংশ পর্যন্তই কিন্তু আমাদের লাইন সেগমেন্টটা স্ফীত হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আন্ডু করছি। এবার আমরা নিচের অংশে নিয়ে আসি, ক্রসেরটা নিচের অংশে নিয়ে এসে এবার দেখতে পাচ্ছি লাইন সেগমেন্টের উপরের অংশে বৃত্তের কতটুকু অংশ রয়েছে। আমি এবার মাউসের বাম বাটন চেপে ধরলে কার্সরের বৃত্তের যতটুকু অংশ লাইন সেগমেন্টের উপরে রয়েছে ততটুকু অংশ কিন্তু উপর দিকে স্ফীত হলো। তো এবার আমরা এই অংশটুকু স্ফীত করলাম। এবার আমি ডান দিকে চলে যাই। এবার আমরা উপরের দিকে ক্রসেরটাকে নিয়ে আসলাম, অর্থাৎ আমরা নিচের দিকে স্ফীত করবো, অর্থাৎ যে দিকে স্ফীত করবো তার উল্টা দিকে আমাদের কার্সরের ক্রসেরটা থাকবে। এই অবস্থা এনে আমরা যদি মাউসের বাম বাটন এভাবে চেপে ধরি তাহলে এবার নিচের দিকে স্ফীত হলো। এবার আমি আর ডান দিকে সরে আসি, এসে এবার ক্রসেরটাকে নিচের দিকে নিয়ে গেলাম, অর্থাৎ আমরা উপর দিকে স্ফীত করবো। মাউসের বাম বাটন চেপে ধরলাম। এভাবে আমরা ক্রমান্বয়ে একবার উপরে একবার নিচে যদি লাইন সেগমেন্টটাকে এভাবে স্ফীত করি তাহলে আমরা দেখতে পাচ্ছি লাইন সেগমেন্টটা আঁকাবাঁকা একটা রেখায় পরিণত হয়ে গেল। বিভিন্ন ডিজাইনের প্রয়োজনে আমাদের এরকম শেপ দরকার হয়ে থাকে। আমরা একটা লাইন সেগমেন্ট থেকে সহজেই ব্লট টুল দিয়ে আঁকাবাঁকা এরকম শেপ তৈরি করতে পুনরায় আমরা এভাবে একটা লাইন সেগমেন্ট ড্র করলাম। অন্যান্য টুলের মতোই যদি আমরা ব্লট টুলের আইকনের উপর মাউসের বাম বাটন ডাবল ক্লিক করি তাহলে ব্লট টুল অপশনসের ডায়লগ বক্সটা এভাবে ওপেন হবে। গ্লোবাল ব্রাশ ডাইমেনশনের অধীনে ওয়াইড, হাইট, অ্যাঙ্গেল, ইন্টেন্সিটি এগুলো আমরা পরিবর্তন করে ব্রাশের সাইজকে ছোট বড় করে নিতে পারি। ব্লট অপশনসের ডিটেইল এবং সিম্পলিফাইও পূর্বের টুলগুলোর মতোই স্লাইডারকে ডান দিকে টেনে মান বাড়াতে পারি এবং বাঁ দিকে টেনে মান কমাতে পারি এবং রিসেট বাটনে ক্লিক করার সাথে সাথে সবগুলো মান কিন্তু ডিফল্ট অবস্থায় রিসেট হয়ে যাবে এবং কি করার সাথে সাথে কার্সরটা সেই ডিফল্ট মান অনুযায়ী দেখা যাবে এখানে। তো এবার আমরা কিবোর্ড থেকে শিফট বাটন কি চেপে ধরার সাথে সাথে দেখতে পাচ্ছি ক্রসের ডান দিকে একটা অ্যাঙ্গেল দেখার সাথে সাথে আমরা মাউসের বাম বাটন চেপে ধরবো কিবোর্ড থেকে একই সাথে চেপে ধরে ডান দিকে ড্রাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কার্সরের সাইজ বড় হচ্ছে এবং ভিতর দিকে ড্রাগ করলে কার্সরের সাইজ ছোট হচ্ছে। এভাবে শর্টকাট কি কমান্ডের মাধ্যমে আমরা কার্সরের সাইজকে ছোট বড় করে নিতে পারি। তো ডান দিকে ড্রাগ করে আমরা এইভাবে কার্সরের সাইজটাকে বড় করে নিলাম এবং শিফট বাটন কি চেপে ধরা অবস্থায় আমরা মাউসের বাম বাটন ছেড়ে দেখতে পাচ্ছি আমাদের কার্সরের সাইজটা বড় হয়ে গেছে। এবার আমরা লাইন সেগমেন্টের পরে যদি ক্রসেরটা নেই এভাবে যদি আমরা অ্যাডজাস্ট করি এবং নিচে দেখতে পাচ্ছি লাইন সেগমেন্টের নিচে বৃত্তের কিছু অংশ রয়েছে। এই বৃত্তের যতটুকু অংশ লাইন সেগমেন্টের নিচে দেখা যাচ্ছে ততটুকু অংশ কিন্তু নিচের দিকে স্ফীত হবে। এখন ক্লিক করে যদি চেপে ধরে রাখ মাউসের বাম বাটন তাহলে সর্বোচ্চ যতটুকু সার্কেলটা রয়েছে ততটুকু পর্যন্তই কিন্তু লাইন সেগমেন্টটা
এভাবে নিচের দিকে স্পিত হয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম। এবার আমরা কার্সরটাকে নিচের দিকে নিয়ে আসি এবং কার্সরের বৃত্তের উপরের অংশ লাইন সেগমেন্টের উপরে যতটুকু রয়েছে ততটুকু অংশ পর্যন্তই কিন্তু উপর দিকে লাইন সেগমেন্টটা স্পিত হবে। এবার মাউসের বাপটা যদি আমরা চেপে ধরে রাখি তাহলে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বৃত্তের সীমানা পর্যন্তই লাইন সেগমেন্টটা স্পিত হয়েছে। এবার ছেড়ে দিলে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে একটা কার্ভ এখানে আমরা ড্র করে ফেলেছি। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম। তো এভাবে আমরা লাইন সেগমেন্টটাকে বা স্ট্রেট লাইনকে বা কোনো অবজেক্টকে যতটুকু কার্ভ করা প্রয়োজন আমরা এভাবে ব্লট টুলের মাধ্যমে স্পিত বা কার্ভ করতে পারি। তো আমরা এখানে পুনরায় ব্লট টুলের অপশনসের ডায়লগ বক্সটা ওপেন করলাম। ওপেন করে নিয়ে ইন্টেন্সিটি যে রয়েছে ইন্টেন্সিটি থেকে আমরা যদি মানটা কমিয়ে 10 করে দিই এবং ওকে করি, এবার যদি আমরা একটা ক্লিক করি এখানে খুব সামান্য কিন্তু এখানে কার্ভ হয়েছে। তো এই কার্ভের যে প্রবণতাটা রয়েছে সেটাকে আমরা এখানে ইন্টেন্সিটির পার্সেন্টেজের মান বাড়িয়ে কমিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। আমি এখানে ইন্টেন্সিটির মান যদি বাড়িয়ে 50 করে দিলাম পূর্বের মতো 50 করে দিই। এবার যে একটা ক্লিক করি তার এক ক্লিকে এই লাইন সেগমেন্টটা অনেক বেশি কার্ভ হয়ে গেল। আর যদি আমরা ইন্টেন্সিটির মান কমিয়ে দিই, এবার যদি আমরা উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এক ক্লিকে লাইন সেগমেন্টটা খুব বেশি কার্ভ হয়নি, পুনরায় আরেকটা ক্লিক করলে ধীরে ধীরে হচ্ছে। তো এভাবে ব্লট টুলের যে অপশনসের ডায়লগ বক্স রয়েছে সেটা ইন্টেন্সিটির মানকে বাড়িয়ে কমিয়ে আমরা এভাবে কোনো স্ট্রেট লাইন বা কোনো অবজেক্টের কার্ভকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং এখানে ওয়াইড হাইটের মাধ্যমেও আমরা কার্সরের আকারকে ছোট বড় করে নিতে পারি। এবং এখানে অ্যাঙ্গেল যে রয়েছে অ্যাঙ্গেলটার ব্যবহারটা আমি দেখাচ্ছি। আমি ডিলিট করে দিচ্ছি। তো আমি এখানে পুনরায় একটা লাইন সেগমেন্ট টুলের মাধ্যমে একটা স্ট্রেট লাইন ড্র করলাম। ব্লট টুলের অপশনসের ডায়লগ বক্সটা ওপেন করলাম। ওপেন করে নিয়ে এখানে অবশ্যই ওয়াইড এবং হাইটকে অসমান হতে হবে। তো আমি এখানে ওয়াইডকে করলাম 90 পিটি এবং হাইট যেটা রয়েছে সেটাকে করলাম 150 পিটি। এই অবস্থায় যদি ওকে করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই কার্সরের ব্রাশের হাইটটা বেশি ওয়াইডটা কম। এই অবস্থায় আমরা অ্যাঙ্গেলের মানটা ব্যবহার করতে পারবো। ওয়াইড এবং হাইটের মান সমান সমান হয় তাহলে কিন্তু অ্যাঙ্গেলের মান ব্যবহার করে কোনো লাভ হবে না। ওয়াইড এবং হাইটের মান যখন অসমান থাকবে তখন আমরা অ্যাঙ্গেলের মান এখানে -45 ডিগ্রি বসিয়ে দিলাম এবং ওকে করলাম। দেখতে পাচ্ছি বর্ষের কার্সরের ব্রাশটা ডান দিকে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলে পড়ে। এই অবস্থায় যদি আমরা এখানে লাইন সেগমেন্টের উপরে কার্সরটা অ্যাডজাস্ট করে নিয়ে মাউসের বাটনটা চেপে ধরে রাখি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যে লাইন সেগমেন্টটা নিচে থেকে কার্ভ হয়েছে বা স্পিত হয়েছে সেটা অ্যাঙ্গেলে হয়েছে। এখানে এবার কার্সরটাকে আমরা লাইন সেগমেন্টের নিচে নিয়ে গেলাম। নিচে নিয়ে এবার যদি মাউসের বাটনটা চেপে ধরে রাখি তাহলে এভাবে দেখতে পাচ্ছি ডান দিকে অ্যাঙ্গুলারলি এটা কার্ভ হয়েছে। পুনরায় আমরা উপর দিকে নিয়ে আসলাম। কার্সরটাকে এনে এভাবে মাউসের বাটনটা চেপে ধরে রাখি। খুব সুন্দরভাবে এখানে অ্যাঙ্গুলারলি অর্থাৎ বাঁকানো অবস্থায় কার্ভটা তৈরি হচ্ছে। এটা সম্ভব হয়েছে আমরা যখন ব্লট টুল অপশনসের ডায়লগ বক্স থেকে ব্রাশের অ্যাঙ্গেলটাকে পরিবর্তন করে দিয়েছি, অর্থাৎ অ্যাঙ্গেল -45 ডিগ্রি করে দিয়েছি। পুনরায় আমরা রিসেট বাটন ক্লিক করে এই বারটাকে রিসেট করে নিলাম। এখানে এবার আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করলাম। রেক্ট্যাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করে এখানে আমি এইভাবে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। এখানে স্ট্রোক দেখতে পাচ্ছেন। পুনরায় ব্লট টুলটা অ্যাক্টিভ করে নিলাম। অ্যাক্টিভ করে নিয়ে এভাবে সেন্টার বরাবর এসে মাউসের বাম বাটন চেপে ধরলাম। চেপে ধরার সাথে সাথে দেখুন দুই দিকে স্পিত হয়ে গেছে। এই বরাবর মাউসের বাম বাটন চেপে ধরে রাখি তাহলে এখানেও একটা সার্কেলের মতো দেখা যাচ্ছে। এভাবে দেখতে পাচ্ছি যে একটা রেক্ট্যাঙ্গুলারকে কিভাবে আমরা মডিফাই করে এরকম একটা নতুন অবজেক্ট তৈরি করে ফেললাম। তো এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে নিয়ে ফিল কালার দিয়ে দিই। দেখুন এখানে একটা ডিফারেন্ট শেপ আমরা তৈরি করে ফেলেছি। পুনরায় আমরা রেক্ট্যাঙ্গুলার টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে এভাবে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। পরে পুনরায় ব্লট টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে নিয়ে এবার শিফট বাটন চেপে ব্লট টুলের ব্রাশের সাইজটা বড় করে ফেললাম। বড় করে যেটুকু অংশ আমরা স্পিত করতে চাই সেই অংশটুকুর বাইরে কার্সরটা থাকতে হবে। তাহলে আমরা ভিতরে অংশটুকু যদি স্পিত করতে চাই ভিতরের দিকে তাহলে কার্সরটা আমাদের বাইরে রাখতে হবে। কার্সরটা রেক্ট্যাঙ্গুলার বাইরে রেখে এভাবে যদি আমরা মাউসের বাম বাটন চেপে ধরে রাখি তাহলে ভিতরের দিকে যেটুকু অংশ কার্সরের সার্কেলটা রয়েছে সেটুকু অংশ পর্যন্ত ভিতরের দিকে এভাবে স্পিত হবে। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম। এবার যদি আমরা পুনরায় কার্সরটাকে এবার রেক্ট্যাঙ্গুলার ভিতরে নিয়ে আসলাম। এবার রেক্ট্যাঙ্গুলার বাইরের দিকে যেটুকু অংশ ব্লট টুলের সার্কেলটা রয়েছে সেটুকু অংশ পর্যন্তই রেক্ট্যাঙ্গুলারটা এভাবে আমরা ব্লট টুলের মাধ্যমে এডিটিং করে একটা শেপ থেকে আরেক শেপে কনভার্ট করে ফেলতে পারি খুব সহজে। আমি এখানে এবার আবার এনে মাউসের বাম বাটন চেপে ধরে রাখলাম। দেখুন উপর দিকে স্পিত হলো। শিফট বাটন চেপে আমি কার্সরের সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে নিয়ে এভাবে কার্সরের কার্সরটাকে রেক্ট্যাঙ্গুলার ভিতরে নিয়ে আসলাম এবং মাউসের বাম বাটন চেপে ধরে রাখলাম পর্যন্ত স্পিত হয়েছে। এখানে একটা ডিফারেন্ট শেপ আমরা তৈরি করে ফেলেছি। যদি আমরা কার্সরটাকে এই রেক্ট্যাঙ্গুলারের নিচের বাম কর্নারে এনে মাউসের বাম বাটন চেপে ধরে রাখি দেখুন অনেকভাবে স্পিত হয়েছে এবং ডান কর্নারে এনে যদি মাউসের বাম বাটন চেপে ধরে রাখি তাহলে এখানে এভাবে স্পিত হয়েছে। তো এখানে আবার নতুন একটা শেপ আমরা তৈরি করে ফেললাম। পুনরায় আমরা রেক্ট্যাঙ্গুলার ড্র করি। এভাবে আমরা ব্লট টুলের মাধ্যমে শেপের বিভিন্ন অংশকে ভিতরে এবং বাইরের দিকে স্পিত করে নতুন নতুন অবজেক্ট তৈরি করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নতুন শেপ তৈরি করে ফেলেছি। বিভিন্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে বা বিভিন্ন ড্রয়িংয়ের ক্ষেত্রে বিভিন্ন অবজেক্ট আমাদের দরকার হয় সেগুলো আমরা ব্লট টুলের মাধ্যমে এডিটিং করে নিতে পারি। রেক্ট্যাঙ্গুলার টুলের মাধ্যমে এখানে একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করলাম। ড্র করে এখানে ব্লট টুলটা অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ করে ব্লট টুলের সাইজটাকে একটু বড় করে নিলাম। ব্লট টুলের কার্সরের যে কার্সরটা রয়েছে কার্সরটাকে এই রেক্ট্যাঙ্গুলার ডান দিকের যে অ্যাঙ্কর পয়েন্ট দুইটা রয়েছে উপরে এবং যে অ্যাঙ্কর পয়েন্টের একটু নিচে কার্সরটাকে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে রাখলাম। দেখুন বাইরের দিকে এভাবে স্পিত হয়ে গেল এবং এভাবে নিচের দিকে এনে এখানে যে মাউসের বাম বাটন চেপে ধরে রাখি এভাবে নিচের দিকে একাংশ স্পিত হয়ে গেল। এখানে আমরা একটা ডিফারেন্ট শেপ দেখতে পাচ্ছি। সেম ভাবে যদি আমরা এই রেক্ট্যাঙ্গুলার বাম সাইডের পাত বরাবর কার্সরটাকে এভাবে অ্যাডজাস্ট করে নিই মাউসের বাম বাটন চেপে ধরলে এভাবে উপর দিকে স্পিত হলো এক সাইড, নিচের দিকে এনে এভাবে নিচের দিকে এভাবে যদি ক্লিক করি তাহলে নিচের দিকে এভাবে স্পিত হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটা অবজেক্ট আমরা তৈরি করে ফেলেছি। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করছি। ব্রাশের সাইজটাকে আমি রিসেট করে নিচ্ছি। ব্রাশের সাইজটাকে রিসেট করে নিয়ে রেক্ট্যাঙ্গুলার নিচের সাইডের পাত বরাবর কার্সরের কার্সরটাকে অ্যাডজাস্ট করে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে রাখি তাহলে নিচের দিকে এভাবে স্পিত হলো। তো পাত বরাবর যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু কোনো স্পিত হবে না, উপরে হবে না, নিচের দিকে হবে না।
পাতের হয় উপরের কার্সারটাকে রাখতে হবে, নাহলে নিচে রাখতে হবে। উপরের দিকে রাখলে নিচের দিকে স্পিড হবে, এবং নিচের দিকে কার্সারটাকে রাখলে উপর দিকে পাতের জাস্ট উপরে আমরা কার্সারটাকে রেখে মাউসের বাটনটা চেপে ধরে রাখলাম, এভাবে নিচের দিকে স্পিড হবে। দেখুন একটা গাড়ির মতো শেপ দেখা যাচ্ছে এখানে। এভাবে আমরা প্রতিটা শেপকে ব্লট টুলের মডিফাই করে নতুন নতুন শেপ তৈরি করে নিতে পারি। দেখুন এখানে আমরা ডিফারেন্ট একটা শেপ তৈরি করে ফেলেছি। আমরা বিভিন্ন শেপ নিয়ে ব্লট টুলের মাধ্যমে যদি প্র্যাকটিস করি, নতুন নতুন শেপ আমরা এভাবে তৈরি করতে পারবো। এখানে ইলিস্ট্রেটর অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে এখানে একটা ইলিস্ট ড্র করে নিয়ে এখানে ব্লট টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে এবার আমরা এটা মাউসের বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন ভিতর দিকে স্পিত হয়ে গেল। এভাবে অ্যাডজাস্ট করে নিয়ে মাউসের বাটনটা চেপে ধরে রাখলাম, ভিতর দিকে এটা স্পিত হলো। এবার আমরা রোটেট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে ওটাকে চেপে রোটেট টুলের ডায়লগ বক্সটা নিয়ে আসলাম। এখানে অ্যাঙ্গেল 45 ডিগ্রি রয়েছে, আমরা কপি দিয়ে দিলাম। এটা কপি হলো, কন্ট্রোল ডি দিয়ে সেই ট্রান্সফর্মটাকে রিপিট করলাম। এভাবে একটা সুন্দর ডিজাইন আমরা এখানে তৈরি করে ফেললাম। এটাকে যদি আমরা অন্য স্ট্রোক কালার দিই এবং ফিল কালারটাকে ডান করে দিই, তাহলে আমরা এখানে একটা বিভিন্ন লোগো ডিজাইনের ক্ষেত্রে এই ব্লট টুল আমাদের প্রচুর। আমরা এখানে ইলিস্ট্রেটরের মাধ্যমে এভাবে একটা ওভার শেপ ড্র করলাম। ড্র করে নিয়ে একের পর অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে এখানে ক্লিক করে পরের একের পরটাকে কর্নারে কনভার্ট করে ফেললাম। এবার আমরা সিলেকশনটা দূর করে ফেললাম। সিলেকশনটা দূর করে ব্লট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে এই শেপটা নিচের দিকে আমরা কার্সারটা নিয়ে গেলাম, নিয়ে শিফট কি চেপে ধরলাম কিবোর্ড থেকে। শিফট কি চেপে মাউসের বাম বাটন চেপে একই সাথে উপর দিকে এভাবে ড্রাগ করলে স্টেপভাবে উপর দিকে এটাকে স্পিত করলাম। এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ছোট করে দিচ্ছি। এভাবে সিলেক্ট অবস্থা আমরা রোটেট টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে রোটেট টুলের যে রেফারেন্স পয়েন্টটা সেটা আমরা কোথায় রাখবো সেই অনুযায়ী কার্সারটা রেখে অল্টার কি চেপে মাউসের বাম বাটন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে রোটেট টুলের ডায়লগ বক্সে চলে আসছে। এখানে 45 ডিগ্রি দেখা যাচ্ছে, তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা রেখে কপি দিলাম, কপি হয়ে গেল। কন্ট্রোল ডি, একই ট্রান্সফর্ম বারবার এখানে আমি রিপিট করলাম। দেখুন সুন্দর একটা শেপ আমরা এখানে তৈরি করে ফেললাম। এটাকে যদি ফিল কালার দিই তাও দেওয়া যায়। এখানে ফিল কালার দিলাম, এখানে স্টার টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে এখানে আমি একটা স্টার ড্র করলাম। এভাবে ব্লট টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে যদি আমরা এই স্টারের উপরের বাহুর মিডল বরাবর কার্সারের ক্রসেরটা মাউসের বাটনটা চেপে ধরে রাখি, এভাবে দুই দিকে স্পিত হচ্ছে। এভাবে স্টারের প্রতিটা বাহুকে ব্লট টুলের মাধ্যমে স্পিত করে আমরা নতুন একটা অবজেক্ট এখানে তৈরি করে ফেললাম। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করছি। ব্লট টুলের কার্সারের ক্রসেরটাকে এবার আমরা স্টারের ভিতরে দিকে নিয়ে আসলাম। এবার যদি আমরা মাউসের বাটন ক্লিক করি তাহলে বাইরের দিকে স্পিত হবে, বাইরের দিকে স্পিত হয়েছে। এভাবে আমরা স্টারের দুইটা বাহুর মাঝখানের যে অংশটুকু আছে সেই অংশ বাইরের দিকে স্পিত করে স্টারটাকে নতুন একটা অবজেক্ট তৈরি করতে পারছি। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করছি। ব্লট টুলের মাধ্যমে প্রতিটা স্টারের উপরের প্রান্তকে এভাবে আমরা স্পিত করে আরেকটা নতুন অবজেক্ট এখানে আমরা তৈরি করে ফেললাম। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করছি। ব্লট টুলের কার্সারের সাইজটাকে শিফট অল্টার চেপে একই সাথে মাউসের বাম বাটন চেপে এভাবে বড় করে নিলাম, ড্র্যাগ করে। এবার মিডল বরাবর কার্সারের কার্সারটাকে অ্যাডজাস্ট করে নিয়ে মাউসের বাম বাটন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন স্টারটা নতুন শেপে কনভার্ট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম। আমি পুনরায় ব্রাশের সাইজটা আরো বড় করে নিলাম। এবার দেখতে পাচ্ছি যে আমাদের একটা ব্রাশের সার্কেলের ভিতরে চলে আসছে। আরেকটু যদি বড় করে নিই, বড় করে নিয়ে এভাবে মাউসের বাম বাটন ক্লিক করি, পলিগনে কনভার্ট হয়ে গেল। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করলাম। দেখতে পাচ্ছি যে ব্লট টুলের মাধ্যমে আমরা বিভিন্ন শেপকে মডিফাই করে বিভিন্ন রকম শেপ খুব সহজেই তৈরি করে ফেলতে পারি। এখানে আমি পলিগনটা ড্র করছি, পুনরায় ব্লট টুলটা অ্যাক্টিভ করে নিলাম। ব্রাশের সাইজটা খুব বড় দেখা যাচ্ছে, তাই আমি পুনরায় ব্লট টুলের ডায়লগ বক্সটা ওপেন করলাম। ওপেন করে রিসেট বাটনে ক্লিক করে ব্রাশটার সাইজটা রিসেট করে নিলাম। রিসেট করে নিয়ে আমাদের প্রয়োজন মতো শিফট অল্টার চেপে কিবোর্ড থেকে সাথে মাউসের বাম বাটন চেপে ব্রাশের সাইজটা বড় করে অ্যাডজাস্ট করে নিলাম আমাদের শেপের সাথে। এবার আমরা এখানে কার্সারটা নিয়ে মাউসের বাম বাটন করলাম, সাথে সাথে এখানে এই শেপটার এই অংশটা স্পিত হয়ে গেল এবং এখানে আমাদের প্রয়োজন মতো বিভিন্ন অংশ স্পিত করে আমরা নতুন একটা শেপ তৈরি করে ফেললাম। এভাবে বিভিন্ন অবজেক্ট ব্লট টুলের মাধ্যমে মডিফাই করা যত প্র্যাকটিস করব তত আমরা নতুন নতুন শেপ তৈরি করতে পারবো। এবং এই সমস্ত শেপ আমরা পুনরায় রাউন্ডেড একটা টুলের মাধ্যমে একটা রাউন্ডেড একটা ড্র করলাম, ড্র করে নিয়ে ব্লট টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে মাউসের বাম বাটন চেপে ধরে এভাবে ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন শেপটাকে স্পিত করে কত দূর পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো এইভাবে ব্লট টুলের মাধ্যমে আমরা বিভিন্ন শেপ টাইপ টুলের মাধ্যমে যদি আমরা টাইপ করি, এখানে টাইপ করে এই টাইপটাকে ট্রান্সফর্ম করে বড় করে নিলাম। মেনু বার থেকে টাইপে গিয়ে ক্রিয়েট আউটলাইন এই কমান্ডটা দিতে পারি, অথবা শিফট কন্ট্রোল ও কিবোর্ড থেকে একসাথে প্রেস করতে পারি। এই কমান্ডটা দেওয়ার সাথে সাথে যে টাইপগুলো ছিল সেটা এখন অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। টাইপকে যখন আমরা অবজেক্টে কনভার্ট করে ফেললাম তখন আমরা খুব সহজে এটাকে ব্লট টুলের মাধ্যমে মডিফাই করতে পারবো। তো ব্লট টুলটা অ্যাক্টিভ করে নিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো বিভিন্ন অংশে কার্সারটা নিয়ে এভাবে ক্লিক করে ব্লট টুলের মাধ্যমে এই টাইপটাকে মডিফাই করতে পারছি, দেখতে পাচ্ছেন। তো এখানে লেটারগুলোকে আমরা ব্লট টুলের মাধ্যমে এত বেশি মডিফাই করবো না যে তা পড়া না যায়, এইদিকে আমরা খেয়াল রাখবো। তো আমরা এখানে ব্রাশ সাইজটাকে ছোটো করে ফেলছি, 50 দিয়ে দিচ্ছি, এখানে এটাকে 50 দিয়ে দিচ্ছি এবং এখানে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে এবার আমরা এই এভাবে যদি মডিফাই, তো এখানে লেখাটা পড়াও যাচ্ছে, টাইপের ভিতরে ব্লট টুলের মাধ্যমে মডিফাই করছি। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলা লেখাটা অন্যরকম দেখা যাচ্ছে। তো এখানে আমি জাস্ট উদাহরণ দিলাম, আপনারা বিভিন্ন লেটার টাইপ করে বা বিভিন্ন ওয়ার্ড টাইপ করে প্র্যাকটিস করবেন। এখানে আমি টি টাইপ করলাম, টাইপ করে এখানে এটার সাইজটাকে একটু বড় করে দিচ্ছি, এভাবে বড় করে দিয়ে এটার ফিল কালারটাকে আমি এখানে গ্রিন করে দিলাম এবং অবশ্যই এই টাইপটাকে আমাদের অবজেক্টে কনভার্ট করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন্স এই কমান্ডটা দিলাম, তো অবজেক্টে কনভার্ট হয়ে গেল। ব্লট টুলটা অ্যাক্টিভ করে নিলাম, অ্যাক্টিভ করে নিয়ে আমরা টি এর নিচের অংশে কার্সারটাকে মাউসের বাম বাটন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন টির অংশটা ভিতর দিকে স্পিত হয়ে গেল। তো এইভাবে প্রতিটা অংশে ব্লট টুলের মাধ্যমে এরকম ইফেক্ট তৈরি করতে পারি। তো টিটা ভিন্ন রকম দেখা যাচ্ছে এখন। এভাবে বিভিন্ন লেটার নিয়ে ব্লট টুলের মাধ্যমে আমরা এডিটিং করে নতুন নতুন ডিজাইন তৈরি করতে পারি। এখানে পেন ব্রাশের মাধ্যমে যদি আমরা এখানে কোনো স্ট্রোক ড্র করে থাকি সেটাও আমরা ব্লট টুলের মাধ্যমে মডিফাই করতে পারবো। ব্রাশ টুলের মাধ্যমে এখানে একটা স্ট্রোক ড্র করে
এটা ব্লট টুলের মাধ্যমে এভাবে মডিফাই করে ফেললাম। তো আমরা এখানে পেন্সিল টুলের মাধ্যমে এইভাবে একটা শেপ ড্র করলাম, ড্র করে নিয়ে ব্লট টুলটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করে নিয়ে আমরা যদি এভাবে এডিটিং করি তাও আমরা দেখতে পাচ্ছি যে ব্লট টুলের মাধ্যমে পেন্সিল টুলের মাধ্যমে আঁকা অবজেক্টকে মডিফাই করতে পারছি। তো আশা করি আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। পরবর্তী টিউটোরিয়ালে আমি স্ক্র্যাপ টুল, ক্রিস্টালাইজ টুল এবং রিঙ্কি টুল নিয়ে আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।